একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। কেমন আছেন বন্ধুরা? ভালোবাসার মরশুমের গল্পগুলো নিশ্চয়ই খুব ভালো লাগছে। লাইক কমেন্ট ঠিকঠাক করছেন তো? জানি নিশ্চয়ই করছেন। আপনারা পাশে আছেন বলেই তো আমরাও প্রতি মঙ্গলবার এবং শুক্রবার নতুন নতুন গল্প নিয়ে আসতে পারছি। আজকের গল্প প্রেম প্রেম ভাব। আজকের গল্প আমার লেখা, মানে আপনাদের বন্ধু অন্তরার লেখা প্রেম প্রেম ভাব। গল্প পাঠে আমি নিজেই, গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে আপনাদের বন্ধু প্রীতম তো রয়েছে, আর সেই সঙ্গে আজকে বেশ কয়েকজন নতুন বন্ধু রয়েছে। মৌ, মধুমিতা, জয়িতা, শান্তনু, রাজদীপ এবং সায়নদীপ। তাহলে শুনতে থাকুন আজকের গল্প প্রেম প্রেম ভাব। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई। অসাধারণ অসাধারণ। কি? আরে গান, কি অসাধারণ কণ্ঠস্বর আমার মেয়ের বলো। সকাল সকাল ওর গলায় গান না শুনলে তো দিনটাই যেন শুরু হয় না আমার। সেই তো। তোমার আবার কি হলো? সকাল সকাল এরকম বাংলার পাঁচের মতো মুখ করে আছো কেন? কই কিছু হয়নি তো। এই উত্তরটা পাওয়ার পরই মোটামুটি 100% শিওর হলেন সোমনাথ বাবু, নিশ্চয়ই সিরিয়াস কিছু ঘটেছে। এই কিছু হয়নি কথাটির মধ্যে যে অনেক কিছু নিহিত আছে তা মোটামুটি এই 24 বছরের বিবাহিত জীবনের এক্সপিরিয়েন্স থেকে বেশ ভালোই বুঝতে পারেন সোমনাথ বাবু। কি হলো? পেপারটা মুখের সামনে এমন ধরলে সামনে কি আছে বা না আছে তাতে যেন তোমার কিছুই যায় আসে না। পেপারটা মুখের সামনে থেকে একটু সরিয়ে একটু মজা করে সোমনাথ বাবু বলেন, এই দেখো এক্ষুনি তো বললে কিছুই হয়নি, তাই আমি আর বিরক্ত করলাম না। সবারই তো একটু মি টাইম প্রয়োজন, তাই না? এই শোনো, একদম নাটক করবে না। হ্যাঁ, তোমরা এই বাপ মেয়ে মিলে আমার জীবনটাকে শেষ করে দিলে। আমি বলেই এতদিন সহ্য করছি, অন্য কেউ হলে না। হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ হলে না কবে বাপের বাড়ি চলে যেত। আর তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকেই তো তোমার ভালো ভালো সব সম্বন্ধ আসা শুরু হয়েছিল। আর সেই ডাক্তার ছেলেটা কি যেন নাম ছিল, কি যেন নাম? হরনাথ গোস্বামী। সকাল সকাল গানের রেওয়াজ সেরে সিঁড়ি দিয়ে নামতে নামতেই বাবা মায়ের দুষ্টু মিষ্টি খুনসুটির শব্দ কানে এসেছিল বুলবুলের। বাবার সঙ্গে মিলে মায়ের পেছনে লাগতে বেশ মজাই হয় ওর। আর এই এক টপিক নিয়ে ছোটবেলা থেকেই মায়ের এই অভিযোগগুলো প্রায় মুখস্থ হয়ে গেছে ওর। তাই চটপট বাবাকে নামটা মনে করিয়ে দিয়েই এক দৌড়ে বাবার পাশে এসে বসে পড়ে মুচকি হাসতে শুরু করলো। আরে আমার সরস্বতী মায়ের গানের রেওয়াজ হয়ে গেল। সত্যি আমার মা আমার এই ছোট্ট মায়ের সার্থক নাম দিয়ে গিয়েছিলেন, সরস্বতী। হ্যাঁ, সার্থক নাম তো বটেই। তা তোমার শান্তশিষ্ট ভদ্র মেয়ে কালকে কি করেছে একটু জিজ্ঞেস করো তো। কেন, কি করেছে আমার মা? আমি বলছি বাপি। গতকাল মা আমাকে জোর করে চ্যাটার্জি জেঠুদের বাড়িতে কীর্তন শোনাতে নিয়ে গেল।
বিশ্বাস করো বাবা, আমি মায়ের পায়ে পড়তে বাকি ছিলাম, তবুও জোর করে আমাকে নিয়ে গেল। তুমি তো জানোই কি জঘন্য বেসুরো অসুরের মতো গান করে ওরা, আমার একদম সহ্য হয় না। সে তোমার সহ্য নাই হতে পারে, তার জন্য তুমি এরকম অসভ্যতামি করবে? জানো কত গর্ব করে আমি ওদের বলেছিলাম আমার মেয়ে অসাধারণ গান করে। বলবে কেন তুমি? আমি কি ওদের গান শোনাতে গিয়েছিলাম? আরে বাবা, কি হয়েছে সেটা তো আমাকে বলবে। আমার সরস্বতী মা গান গেয়েছে বুঝি? হ্যাঁ, তোমার সরস্বতী মা ওখানে গান গেয়েছেন তো, তবে কীর্তনাঙ্গে হিন্দি সিনেমার গান। ও মা, তাই বুঝি? আমি তো গোড়া থেকেই বলে আসছি আমার মেয়ে অত্যন্ত ট্যালেন্টেড। তা মা, তুমি আমাকে আরেকটিবার এই গানটি গেয়ে শোনাও তো। হ্যাঁ বাপি, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখো, গানটা ছিল এইরকম। খবরদার, আবার যদি ঠাকুর দেবতা নিয়ে এরকম মজা করেছো তাহলে মেরে হাড়গোড় গুড়িয়ে দেবো বলে দিলাম। দেখেছো দেখেছো বাপি, মা কিরকম ভায়োলেন্ট কথাবার্তা বলছে। আরে চিল মম, চিল। হ্যাঁ চিল, মানে ঠান্ডা হও সুমিত্রা। তোমরা আবার আমাকে নিয়ে মজা করছো? আমি আজকেই সব ছেড়ে চলে যাব। মা প্লিজ, তুমি সেই আবার একই শুরু করো না তো। ঠান্ডা মাথায় শান্তি করে একদিন নতুন কিছু ডায়লগ লেখো, এই একই জিনিস আর ভালো লাগে না। এই হলো মুখার্জি বাড়ির সকালবেলার রুটিন। প্রতিদিন বাবা মায়ের সঙ্গে খুনসুটি করে দিন শুরু হয় আমাদের বুলবুলের। সরস্বতী ওরফে বুলবুল আমাদের এই গল্পের নায়িকা। নামে সরস্বতী হলেও স্বভাবে কিন্তু মা কালী। হাত পা মুখ একসঙ্গে চালাতে একেবারে ওস্তাদ। ছোটবেলা থেকেই পাল্লা দিয়ে গানের সঙ্গে ক্যারাটে শিখেছে বুলবুল। কোনো রকম কোনো অন্যায় একেবারেই সহ্য করতে পারে না সে। একবার কিছু ছেলে রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে ইফটিজিং করছিল, তাই দেখে উপস্থিত ছেলেগুলোর সঙ্গে মারপিট শুরু করে দিয়েছিল বুলবুল। শেষ পর্যন্ত পাড়ার বড়দের মধ্যস্থতায় সেই সমস্যা মিটে গেল। বাড়িতে এসে তো খুব বকুনি খেয়েছিল, তবে রাতে মায়ের পাশে এসে চুপটি করে শুয়ে যখন মায়ের মান ভাঙাচ্ছিল, মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল, একটু লক্ষ্মীমন্ত হয়ে থাকতে পারিস তো মা, এরকম করলে কে তোকে বিয়ে করবে? লক্ষ্মীমন্ত? লক্ষ্মীমন্ত কি মা? লক্ষ্মীমন্ত মানে একটু ধীর স্থির শান্তশিষ্ট মেয়ে। আচ্ছা মা, অন্যায়ের প্রতিবাদ করলে লক্ষ্মীমন্ত মেয়ে হওয়া যায় না? মেয়ের প্রশ্ন শুনে চুপ করে গিয়েছিলেন সুমিত্রা দেবী। সত্যি তো, এর কি উত্তর দেবেন উনি? মেয়েটাকে নিয়ে বড় চিন্তা ওনার। মোটামুটি একটা নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেছে, ডিস্টেন্সে এমএতেও ভর্তি হয়েছে। গান বরাবরই খুব ভালো গায়, তাই পড়াশোনার বিষয়টায় খুব বেশি চাপ দেওয়া হয়নি ওকে। কিন্তু সমস্যা একটাই, মেয়ে ওনার বড়ই মুখরা। অনেক তো হলো হিরোইনের কথা, চলুন আমাদের হিরো কি করছে একটু দেখে আসি। অভিমন্যু চৌধুরী এমবিএ করার পর বছর দুয়েক হলো একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে। ওদের কোম্পানি একটা বিশেষ ধরনের অ্যাডহেসিভ বা আঠা বানায়, যা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের কাজে লাগে। তো সেই কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে ও। খুব একটা পরিশ্রম ওকে করতে হয় না, কারণ মার্কেটে ওদের কোম্পানির রেপুটেশন বেশ ভালো। স্বভাবে সিরিয়াস, স্বাস্থ্য সচেতন অভি একটু গোমরামুখ। তবে একবার যদি কাউকে পছন্দ হয় তবে তার সঙ্গে অন্তরঙ্গতা তৈরি হয় খুব দ্রুত। একদম ছোট্টবেলায় বাবাকে হারায় অভি, এরপর গত 3 বছর আগে হঠাৎ করে মাকেও হারায়। এরপর বড় দাদা আর বৌদির সঙ্গে এই 4 BHK ফ্ল্যাটটা শেয়ার করে ও থাকে। মা চলে যাবার পর বাড়িটা প্রমোটারকে দিয়ে এই ফ্ল্যাটটা পেয়েছে ওরা। এদিকটায় ইদানিং প্রচুর ফ্ল্যাট তৈরি হয়েছে, এখান থেকে অফিস যাতায়াত করতেও খুব একটা অসুবিধা হয় না অভি। আজ অফিস থেকে ফিরে আবার নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু প্রেজেন্টেশন তৈরি করছিল। ঠিক তখনই দরজার কাছে কারোর উপস্থিতি টের পেয়ে মুচকি হেসে আবার ল্যাপটপে মন দিল অভি। বলছিলাম ভেতরে আসবো? বাবা, আমার ঘরে আসার জন্য তোমার কবে থেকে পারমিশন লাগছে বৌদি? ওই যবে থেকে তুমি আমায় পর করে দিয়েছো ভাই, তবে থেকেই।
অবাক চোখে ল্যাপটপ থেকে চোখ তুলে বৌদির দিকে তাকালো ও। আমি আমি আবার কি করলাম? কেন? এতবার করে তোমাকে বললাম যে শ্রীরামপুর থেকে একটা মেয়ের সম্বন্ধ এসেছে, চলো একবার ছুটে গিয়ে দেখে আসি। ও এই ব্যাপার? তাই সামান্য ব্যাপারেই তুমি পর হয়ে গেলে? হ্যাঁ তা বাপু, তোমরা তো কেউ আমার কথাই শোনো না। সকালবেলা দুজনে নাচতে নাচতে অফিস চলে যাও, আর আমি অতৃপ্ত আত্মার মতো সারাদিন বাড়িতে একা ঘুরে বেড়াই। আর সেই জন্যই তুমি আমার ঘাড় মটকাতে চাইছো, এই তো? দোহাই দাও বৌদি, দাদার অবস্থা দেখে আমার শিক্ষা হয়ে গেছে। এত তাড়াতাড়ি নিজের সর্বনাশটি করতে চাই না। চুপ করো তো, আর মন দিয়ে এগুলো দেখো। উরি বাবারে, এই এতগুলো ছবি! তা এরা কারা? তোমার বউ। এই এতগুলো! বৌদি, তুমি কি আমাকে জেলের ভাত খাওয়াবে নাকি বলো তো? চুপ করে এদের মধ্যে একজনকে পছন্দ করো। তোমাকে আমি 7 দিন সময় দিলাম। আসছে ফাল্গুন মাসেই তোমার বিয়ে দেব, আর কোনো বাহানায় শুনবো না, বলে দিলাম। শিওরে সংক্রান্তি, এবার মনে হয় হাটে হাঁড়ি ভাঙতেই হবে। কিন্তু কিছু করার নেই, মনের ওপর তো আর কারোর জোর নেই। খানিক আমতামতা করে আসল ঘটনাটা বলেই ফেললো অভি। হ্যাঁ মানে ঠিক আছে, মানে বলছিলাম বৌদি। কি হয়েছে? না আসলে বলছিলাম আমি মানে আমি আর কি। আচ্ছা ভাই, সত্যি করে একটা কথা বলো তো বাবা, তোমার আবার ছেলে টেলে পছন্দ নয় তো? আরে ধুর, তুমি চুপ করবে, আমি মরছি আমার জ্বালায়। বৌদি মনে হচ্ছে ভালো রকমই চমকে গেছেন। চলুন আমি আপনাদের আসল ঘটনাটা বুঝিয়ে বলি। প্রায় দিন 15 আগে রোজকারের মতো অফিস যাচ্ছিল অভি। হঠাৎই রাস্তার পাশেই জটলা দেখে গাড়িটা থামাতে বাধ্য হয়। আশেপাশে তখন অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে পড়েছে, বেশ ভালোই যানজট তৈরি হয়েছে। বিরক্ত হয়ে বারবার ঘড়ি দেখছিল অভি, আর ঠিক তখনই একটা মিষ্টি গলা কানে এলো। না মানে কর্ণ হইতে মর্মে পশিল আর কি। কণ্ঠ মিষ্টি সত্যি, চোখগুলো কি বাড়িতে খুলে রেখে এসেছিস নাকি? মোটেই মিঠে শোনালো না। ভগবান চোখগুলো শুধু ডেকোরেশনের জন্যই দিয়েছে তোকে, একটু কাজেও তো লাগাতে পারিস। আর একটু হলেই তো বাচ্চাটাকে গাড়ির ভিতর থেকে উঁকি দিয়ে মেয়েটাকে দেখার চেষ্টা করতে থাকলো অভি। দেখতে না পেয়ে গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে একটু সামনে এগিয়ে গেল। রোজ রোজ এখান থেকে গাড়িটা উড়িয়ে নিয়ে যাবে, গাড়ি নিয়ে যাচ্ছে না উড়োজাহাজ বোঝাই যাবে না। পিঙ্ক সালোয়ার কামিজ, এক ঢাল স্ট্রেট কালো চুল। রোগা রোগা মেয়েটার হাইট খুব বেশি হলে 5 দিন। সকালবেলার মিঠে রোদ তার ফর্সা মাখনের মতো ত্বকের উপর পড়ে একেবারে পিছলে যাচ্ছে, যেন একটা মুমির পুতুল। হাত পা নেড়ে ঝগড়া করছে। পরিবেশ উত্তপ্ত, কিন্তু অভির মুখে ছড়িয়ে পড়ছে মুগ্ধতা। মেয়েটাকে নিয়ে এমন গভীর চিন্তায় ডুবে ছিল অভি যে ততক্ষণে ঝামেলা মিটে গিয়ে যে যার নিজের কাজে ফিরতে শুরু করেছে। সম্বিত ফিরতে মেয়েটাকে আর খুঁজে পেল না অভি। এদিক ওদিক তাকিয়ে কোথাও দেখতে পেল না। শেষ পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকা একটা লোককে গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, এই যে এতক্ষণ ওই পিঙ্ক সালোয়ার কামিজ পরা মেয়েটা, ওই যিনি ওই ছেলেগুলোকে। হ্যাঁ হ্যাঁ পেটাচ্ছিল, জানি, বলুন কি হয়েছে? হ্যাঁ মানে ওনাকে আমার খুব চেনা চেনা লাগলো, পরিচিত আর কি। তো উনি কোন দিকে গেলেন ঠিক? আরে ওই দিকে চ্যাটার্জি লেন, ওই দিকটায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার নামটা কি বলতে পারবেন? কেন, এই যে বললেন আপনার পরিচিত, আপনি নাম জানেন না? আপনারও কি মার খাওয়া শখ হয়েছে নাকি? জান তো কেটে বলুন, ফালতু বাবাল। বিরক্ত লাগলো অভির। এত কথা বলার কি আছে, শুধু তো নামটাই জানতে চাইছিল। আচ্ছা আচ্ছা মনে পড়ছে অভির। ঝামেলা হওয়ার সময় কেউ একটা বুলবুল বলে ডেকেছিল মেয়েটাকে। বুলবুল এতদিন এই নামটা ছড়ার গানে শুনেছে, আর যেন বড্ড মিষ্টি মনে হচ্ছে নামটাকে। সেই শুরু, বিগত 15 দিন ধরে অভির গাড়িতে পালা করে একটাই গান বাজছে, আর সেটা কি? বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। ও আচ্ছা, এই ব্যাপার। আমি ভাবলাম তুমি বুকুনের জন্য এরকম ছড়ার গান গাড়িতে চালাচ্ছ। কি করে জানবো?
তলে তলে এত সত্যি কি রোম্যান্টিক। ইস, তোমার দাদাও যদি এরকম হতো। আরে ধুর বৌদি প্লিজ। আচ্ছা ছাড়ো, এসব বাদ দাও। এরপর তোমার গাড়ি কদ্দূর এগুলো বলো। আবার কি, এই এতটুকুই ব্যাস। সে কি, যাও যাও, একটু চ্যাটার্জি লেনে খোঁজ খবর নাও। তুমি মোটামুটি ফাইনাল কাজ করে ফেললে, আমি আর তোমার দাদা কাজে নেমে পড়ব। তাই ভাবছি কাল শনিবার ছুটি আছে, একটা চান্স নিলে হয়, কি বলো? সকাল সকাল গানের রেওয়াজ শেষ করে পাড়ার শিবুদার দোকান থেকে দুধের প্যাকেটটা নিয়ে আসে বুলবুল। আজকেও তার অন্যথা হয়নি। খানিকটা হেঁটে খানিকটা দৌড়ে চলে গেল শিবুদার দোকানে। সকালবেলা একটু শরীর চর্চা আর মাঠে দৌড়াদৌড়ি করার অভ্যাস আছে অভির। পাড়ারই একটা পার্কে সেই কাজটি সেরে ফেলে সকাল সকাল। কিন্তু আজ সকালবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় বলুন তো? ঠিক ধরেছেন, চ্যাটার্জি লেনের উদ্দেশ্যে। পরনে ট্র্যাকস্যুট, এদিকটা বেশ ফাঁকা ফাঁকাই। গাড়িটা একটা সাইডে রেখে লেনটা ধরে বেশ খানিকটা এগিয়ে যায় অভি। হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে আসে। হঠাৎ ওর মনে হয় পাশ দিয়ে যেন একটা রঙিন প্রজাপতি উড়ে গেল। জানুয়ারি মাসের শেষ, হালকা শীতের আমেজ, যেন একটা মিষ্টি ফুলের গন্ধ নাকে এসে ঝাপটা মারল। ও শিবুদা, চটপট দাও, চোখ পড়ল সামনের ডান দিকের মুদির দোকানটায়। বুলবুল না? হ্যাঁ, বুলবুলই তো। রাস্তা টপকে মুদির দোকানটার দিকে এগিয়ে গেল অভি। ও শিবুদা, তাড়াতাড়ি করো না। বলছিলাম দাদা, আমাকে একটা বিস্কুটের প্যাকেট দেবেন তো। গলার আওয়াজটা শুনেই এক ঝটকায় পিছন ফিরে তাকালো বুলবুল। চেনা চেনা লাগলো, কোথায় যেন দেখেছে লোকটাকে। শিবুদা, তুমি কিন্তু আগে আমাকে দুধের প্যাকেটটা দেবে, তারপর যাকে যা খুশি দিও। দুধের প্যাকেটটা শিবুদার হাত থেকে প্রায় কেড়ে নিয়ে আর চোখে একবার অভির দিকে তাকিয়ে যেমন ভাবে এসেছিল ঠিক তেমন ভাবেই প্রায় উড়ে সেখান থেকে চলে গেল বুলবুল। আর অভি, সে তো হাঁ করে অবাক চোখে ওর চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। ও দাদা, বিস্কুটের প্যাকেট কোন কোম্পানির দেব? একটা ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছিল অভি। হুঁশ ফিরল দোকানদারের কর্কশ আওয়াজে। বুলবুল। বেখেয়ালে মুখ দিয়ে বেরিয়ে পড়ল বুলবুল। বুলবুল বিস্কুট? না না, ওইসব কোম্পানি আমরা বিস্কুট রাখি না। আরে ধ্যাত, না না, আপনি যে কোনো একটা কোম্পানির দিন, অসুবিধে নেই। এ ছোটু, স্যারকে একটা মেরি বিস্কুট দিয়ে দে। টাকা মিটিয়ে বিস্কুটটা হাতে নিয়ে যেদিকে বুলবুল গেছে সেদিকেই দৌড় মারল অভি। না, কর্পূরের মতো প্রায় উবে গেছে মেয়েটা। কোন দিকে যে গেল? দুধের প্যাকেটটা নেওয়ার সময় লক্ষ্য করেছিল বুলবুল, ওই উটকো লোকটা কেমন যেন ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়েছিল। সন্দেহ হচ্ছিল, তাই প্যাকেটটা নিয়ে দৌড়ে বিমলদের বাড়ির আড়ালে লুকিয়ে পড়ে লক্ষ্য করছিল ছেলেটা কি করে। ছেলেটাও বুলবুল যেদিকে দৌড়েছে সেই দিকেই, মানে বিমলদের বাড়ির দিকে এগিয়ে এলো। এই রে, ছেলেটা কি ওকে ফলো করছে? না, বিষয়টা নিয়ে তো একটু ভাবতে হচ্ছে। তবে দেখে তো অসভ্য মনে হচ্ছে না। জামা কাপড় বেশ দামি, দেখতে শুনতেও খারাপ নয়, তবে একটু ক্যাবলা ক্যাবলা। বাছা, তুমি তো আর জানো না কোন মৌমাছির চাকে হাত দিয়েছ। এই বুলবুলের এক ছোবলে ছবি হতে তোমার বেশি দিন লাগবে না। নিজের মনে মনেই বিড়বিড় করতে করতে বাড়ি ফিরে গেল বুলবুল। এদিকে মন খারাপ করে বাড়ি ফিরে এলো অভি। পরের দিন আবারও গাড়ি নিয়ে পৌঁছে গেল শিবুদার দোকানের সামনে। গাড়িতে বসে বসেই লক্ষ্য করলো বুলবুল এলো, দুধের প্যাকেট নিয়ে চলে গেল। এগিয়ে গিয়ে কিছু বলার সাহস পেল না অভি। দীর্ঘশ্বাস ফেলে ফিরে গেল বাড়ি। এরপর অভির রোজকার রুটিন হয়ে গেল এই চ্যাটার্জি লেনে আসা। সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে 7:30টায় একবার এক ঝলক বুলবুলকে দেখে আবার 8টার মধ্যে বাড়ি ফিরে যায় অভি। প্রতিদিনই এইভাবে চলতে থাকে। ওর ভালো লাগা ক্রমশ বাড়তে থাকে। মনে মনে অদ্ভুত একটা অভিমানও হতে থাকে। মেয়েটা কি ওর চোখ দেখে কিছুই বুঝতে পারে না?
একবার তো হাসতেও পারে। মুখ চোরা অভি, মুখ ফুটে কিছুই বলতে পারে না, শুধু দু চোখ ভরে দেখে তার বুলবুলকে। প্রায় 10 দিন হতে চলল লোকটা সকালবেলা আসে আর হাঁ করে বুলবুলের দিকে তাকিয়ে থাকে। না, বাছাকে একটু জব্দ করতেই হচ্ছে। ঠিক করেছে বুলবুল, আজ বেটা এলেই পাকড়াও করবে। এদিকে আজ অভিও ঠিক করেছে, যেভাবেই হোক বুলবুলের সঙ্গে কথা বলেই ছাড়বে। কি হবে, খুব বেশি হলে অপমান করবে, সে সবও সহ্য করে নেবে। ভালো যখন বেশিই ফেলেছে, এর শেষ দেখে ও ছাড়বে। এক্সকিউজ মি। এক্সকিউজড? উত্তর শুনে প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিল অভি। অনেক সাহস সঞ্চয় করে কি বলবে ভেবে না পেয়ে নিজের জীবনের সব থেকে অদ্ভুত প্রশ্নটাই বোধহয় করে ফেললো আজকে। আসলে বলছিলাম, আমি না ওই সোম মানে সোমনাথ। হ্যাঁ হ্যাঁ, সোমনাথকে খুঁজছিলাম। এখানে ওর বাড়িটা কোনটা? আমরা না আসলে ওই ছোটবেলার বন্ধু ছিলাম জানেন, হারিয়ে গেছিলাম তো তাই। কুম্ভ মেলায় হারিয়ে ফেলেছিলেন বুঝি? হোয়াট? ইয়েস। কেন, আপনি কুম্ভ মেলার নাম শোনেননি? হনলুলুতে থাকেন নাকি? না না, শুনেছি, মানে হঠাৎ একটু ঘাবড়ে গেছিলাম আর কি। আরে ইয়ার, এত ঘাবড়ানোর কি আছে? এই প্রথম নাকি? বুলবুলের প্রশ্নের কোনো মাথা মুন্ডু খুঁজে না পেয়ে অবাক হয়ে প্রশ্ন করল অভি। মানে কোনো অচেনা মেয়ের সঙ্গে এই প্রথম কথা বলছেন নাকি? না মানে হ্যাঁ মানে না না, আহা আমি তো ওই সোমনাথ পাল্টান। নয় হ্যাঁ, বন্ধুর নামটা পাল্টান। আর হ্যাঁ, আমি কিন্তু অনেকদিন ধরেই লক্ষ্য করছি আপনি এখানে ঘুরঘুর করছেন আমার পিছনে। সাহসের নামে তো ব্যাঙের মাথা, এগিয়ে এসে নামটাও জিজ্ঞাসা করতে পারছেন না, ফ্যাল ফ্যাল করে ক্যাবলার মতো তাকিয়ে রয়েছেন। প্রমাদ গুনল অভি, এই বোধহয় ধরা পড়ে গেল। এবার পাড়ার লোকজন এসে উত্তম মধ্যম দেবে। কিন্তু ওকে ভুল প্রমাণ করে ফিক ফিক করে হাসতে শুরু করলো বুলবুল। ওকে হাসতে দেখে আরো একটু সাহস নিয়েই বলে ফেললো অভি, না না, আপনি বোঝার চেষ্টা করুন, আমি কিন্তু সত্যি সোমনাথকে খুঁজছি। আপাদ মস্তক ওকে মেপে নিয়ে ওর দিকে এগিয়ে এসে বড় বড় চোখ করে বুলবুল বলল, এই শুনুন, এই পাড়াতে না একজনই সোমনাথ আছেন, আর কোইন্সিডেন্টলি উনি আমার বাবা। আর আপনাকে তো আমার বাবার বয়সী বলে মনে হয় না, নাকি আপনি? এই, আপনার বয়স কত? ভয় পেয়ে গেল অভি। মেয়েটা কি ওকে বুড়ো ভাবছে নাকি? আমি আপনার বাবার বয়সী হতে যাব কেন? আমার বয়স ওই 28, মানে এখনো হয়নি, ওই 27+। তাহলে বোধহয় আমি গলিটা ভুল করে ফেলেছি কোনোভাবে। এনিওয়ে, অন্য গলি হবে। সোমনাথ নামে তো আর কেউ একা নেই না। যাক, এমনি ভালোই হয়েছে, আপনার সঙ্গে পরিচয়টা হয়ে গেল আর কি। এবার রেগে গেল বুলবুল। ছেলেটা তো অদ্ভুত, ভাঙবে তবু মচকাবে না। বুলবুলেরও যে ছেলেটাকে খুব অপছন্দ এমনটা নয়, কিন্তু এ তো কিছুতেই স্বীকার করছে না। এই শোনো শোনো, অনেক ভাওতাবাজি দিয়েছো। হ্যাঁ, সকাল সকাল এসে মুডটাই অফ করে দিল একেবারে। তা তুমি চুরি করতে এসেছো না ডাকাতি? সামান্য একটা মেয়ের সঙ্গে এগিয়ে এসে কথা বলতে পারে না। বলছি, এই গাড়িটা কি নিজে চালিয়ে এলে নাকি ঠেলতে ঠেলতে নিয়ে এলে? যা সাহসের বহর দেখছি, চালাতে পারো বলে তো মনে হচ্ছে না। সুযোগটা লুফে নিল অভি, ফট করে বলে বসলো, এই বলছি, একবার চাপবেন নাকি? আমি কিন্তু ভালো ড্রাইভ করতে পারি। নট ইন্টারেস্টেড। আমি ক্লস্ট্রোফোবিক, আমার দম বন্ধ লাগে গাড়িতে। আমার বাইক খুব ভালো লাগে, কি সুন্দর, মনে হয় খোলা হাওয়ায় উঠছি। এই রে, দেখেছেন কত দেরি হয়ে গেল? এক্ষুনি যদি বাড়ি না ফিরি তাহলে দক্ষযজ্ঞ শুরু হয়ে যাবে। অভিকে কিছু বলার সুযোগ না দিয়েই বাড়ির দিকে দৌড় দিল বুলবুল। তারপর কি মনে করে হট করে আবার ফিরে এলো। হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করলো, এই আপনার মোবাইলটা দিন তো, ওই লকটা খুলে দেবেন তাড়াতাড়ি। অভি তখন বিস্ময়ের চরম সীমায়।
এতটাই অবাক হয়েছে যে কিছু জিজ্ঞাসা না করেই পকেট থেকে আইফোনটা বের করে স্ক্রিন লকটা খুলে এগিয়ে দিল বুলবুলের দিকে। চটপট নিজের ফোন নাম্বারটা সেভ করে দিল বুলবুল। তারপর ফোনটা ফিরিয়ে দিয়ে অভির চোখে চোখ রেখে বলল, 9টার পর ফোন করবেন, 10:30টায় কিন্তু আমি ঘুমিয়ে পড়ি। আর একটা কথা, ওসব প্রেম টেম আমি করতে পারবো না। আমার অলরেডি একজন স্টেডি বয়ফ্রেন্ড আছে। তবে হ্যাঁ, বন্ধুত্ব করতে চাইলে আপত্তি নেই। আর একটা বিষয়, সোজা কথা সোজা ভাবে বলতে আমি পছন্দ করি, ঘুরিয়ে পেঁচিয়ে নাক দেখানো পছন্দ নয়। অযথা গাড়ি নিয়ে এখানে চক্কর খাবেন না, আমার পছন্দ নয়, বুঝলেন? আসছি। ঝড়ের মতো কথাগুলো বলে ঝড়ের মতোই ওখান থেকে বেরিয়ে গেল বুলবুল। ফোন হাতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অভি। হঠাৎ কি মনে হতে ফোনের দিকে তাকাতেই জল জল করে উঠল একটা নাম, সরস্বতী। ডিনার কমপ্লিট করে নিজের ঘরে এসে শোয়ার তোড়জোড় শুরু করলো বুলবুল। থেকে থেকেই ফোনটার দিকে চোখ চলে যাচ্ছে। 9টা বেজে গেল, কই ফোনটা তো এলো না। ফোনটা নিয়ে ভালো করে দেখতে লাগলো, কোনোভাবে ফ্লাইট মোড অন হয়ে যায়নি তো? না, সব তো ঠিকঠাকই আছে। তাহলে নেটওয়ার্ক? সেটাও ঠিকঠাক। আচ্ছা, বয়ফ্রেন্ড আছে বলে কি কিছু ভুল করে ফেললো নাকি? কিন্তু কি বা করবে? ছেলেটাকে একটু বাজিয়ে না দেখে প্রথমেই যদি গোলে জল হয়ে যায়, আর তারপর যদি কোনোভাবে ছেলেটা খারাপ হয়, তাহলে তো দুর্ভোগের শেষ নেই। তাই ভেবেই নিয়েছে বুলবুল, যাই হয়ে যাক, ভেবে চিনতে হিসাব নিকাশ করে তবেই প্রেম করবে। সত্যি আমাদের বুলবুল কি ভীষণ বোকা বলুন। আরে বাবা, দিনক্ষণ ভালো মন্দ বিচার করে কি প্রেমে পড়া যায় বলুন? প্রেম তো অ্যাক্সিডেন্টের মতন, কার জীবনে কখন কিভাবে টপকে পড়বে বোঝাই যাবে না। আর মন, সে বেটা কি মাথার ক্যালকুলেশন বোঝে? যখন তখন যেখানে সেখানে হড়কে যায়। আর তারপর সেই কবিতার লাইনটা, নাও আদালত, কিছু বলবে কি এরপরও? যাও আজীবন অশান্তি ভোগ করো। সেই সকাল 9টা থেকে অপেক্ষা করছিল অভি কখন রাত 9টা বাজবে। কিন্তু এখন যখন 9:10 হয়ে গেছে, তখনও ফোন হাতে নিয়ে ভেবেই যাচ্ছে যে কি করবে। ভাবছে ফোন তো করবে, কথা কি বলবে। বুলবুলের বয়ফ্রেন্ড আছে শোনার পর থেকেই মনটা বড্ড অস্থির হয়ে আছে ওর। মনে হচ্ছে যেখান থেকে পারে খুঁজে নিয়ে এসে ছেলেটাকে ভ্যানিশ করে দেয়, ইরেজার নিয়ে বুলবুলের লাইফ থেকে ছেলেটার এক্সিস্টেন্স মুছে ফেলে। কিন্তু তা তো সম্ভবই নয়। একটা চান্স নিয়ে দেখাই যাক কি হয়। কিছু মিরাকল তো হয়ে গেলেও হতে পারে। অনেক ভেবে চিনতে 9:20 নাগাদ কল করলো অভি। ফোনটা বেজে উঠতেই চমকে উঠল বুলবুল। ওর হাতের মধ্যেই ছিল মোবাইলটা। হ্যালো সরস্বতী, আমি। হ্যালো, হ্যাঁ সরস্বতী বলছি। আপনি কে বলছেন? আমি বলছি, আমি ভালোই বুঝতে পেরেছি সরস্বতী কলটা কার, তবুও একটু লেজে খেলাতে ইচ্ছে হলো। এই শুনুন, এই পৃথিবীতে না সবাই আমি, আর তার জন্যই নাম দেওয়ার একটা সিস্টেম আছে। তা আপনার বড়রা সেই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেননি নাকি? না না, আমি অভি। ওই যে সকালবেলায় তুমি ফোন নাম্বার দিলে না। ও হ্যাঁ হ্যাঁ, আসলে আমি তো অনেক সোশ্যাল ওয়ার্ক করি, অনেক রকম ফোন আসে, তাই আর কি বুঝতে পারিনি। ও আচ্ছা, তাই বুঝি। তুমি সোশ্যাল ওয়ার্ক করো? খুব ভালো, খুব ভালো। তা তোমরা কোন বিষয়ের উপর কাজ করো? আসলে আমি না রিলেশনশিপ এক্সপার্ট। মানে এই ধরুন কারোর প্রেম ভেঙে যাচ্ছে, কিংবা কারোর বর পরকীয়ায় লিপ্ত, বা কেউ প্রেমে পড়েছে কিন্তু প্রপোজ করতে পারছে না। তো এই সমস্ত দুস্থ ও অসহায় মানুষদের, বিশেষত মেয়েদের আমি সাহায্য করে থাকি। বাবা, বিরাট ট্যালেন্ট তো তোমার। খুব ভালো, খুব ভালো। সমাজের জন্য কাজ করছো। বাই দ্য ওয়ে, কোনো সাহায্য লাগলে বলো, আমি কিন্তু তোমাদের পাশে আছি, কেমন? সে কি, আমি তো যা বুঝলাম তাতে আপনারই একজন এক্সপার্টের প্রয়োজন। তাই তো আমি আপনাকে কায়দা করে আমার ফোন নাম্বারটা দিয়ে এলাম। আমার এক্সপার্ট প্রয়োজন?
কেন? আরে এই যে আপনার আমাকে পছন্দ হয়েছে, হয়তো ভেতরে ভেতরে ভালোই হাবুডুবু খাচ্ছেন, কিন্তু মুখে কিছু বলতে পারছেন না। আবার এর মধ্যে একটা সমস্যাও আছে, আমার বয়ফ্রেন্ড আছে। তাই আপনি যাতে কোনোভাবে এসব কারণে ডিপ্রেসড না হয়ে যান আর নিজের ক্ষতি করে না বসেন, তাই আমি আপনাকে সাহায্য করব। আহা, আপনি কত পরোপকারী, কি ভালো লাগছে আপনার সঙ্গে আলাপ হয়ে। তা আপনি আমাকে ঠিক কিভাবে সাহায্য করবেন শুনি? আরে তার আগে তো আপনাকে স্বীকার করতে হবে যে আপনার আমাকে ভালো লাগে। এইভাবে নিজের ভালোবাসার কাছে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে চায় না অভি। নিজের ভালোবাসার কাছে নিজেকে উজাড় করে দিতে চায়, কিন্তু আজ না আছে তার পরিস্থিতি আর না উপায়, তাই বাধ্য হয়ে স্বীকার করলো। যদি বলি ভালো লাগে তোমায়, মানে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই শুধু তোমার কথা ভাবছি। তোমার হাসি, তোমার কথা, তোমার চুল, চোখ। তুমি হয়তো নিজেও জানো না তুমি কত সুন্দর। তুমি যখন হাসো তোমার ওই গজ দাঁতটা আমাকে ভীষণ দুর্বল করে দেয়। তোমার ওই কাজল কালো চোখ, ওই চোখ দুটোর দিকে তাকিয়ে না সারা জীবন কাটিয়ে দিতে পারি। কিন্তু আমার দুর্ভাগ্য, তুমি অন্য কারোর। কথাগুলো শুনতে শুনতে স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল বুলবুল। ঠিক এমনটাই তো চেয়েছিল, কেউ ওকে ওর থেকেও বেশি ভালোবাসুক। কি সুন্দর করে কথা বলে ছেলেটা, ইচ্ছা করছে এখনই হ্যাঁ বলে দিক, কিন্তু না, এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়লে তো চলবে না। এটা কি সত্যি ভালোবাসা না মোহ, এটা তো আগে বুঝে নিতে হবে। আসলে ঠকতে চায় না বুলবুল, ভালোবেসে একজনের সঙ্গে পুরো জীবনটা কাটিয়ে দিতে চায়, তাই কোনোভাবেই তাড়াহুড়ো করতে পারবে না। ছেলেটাকে পরীক্ষা করে দেখতেই হবে। মাঝে মাঝেই বাবা একটা কথা বলে, চকচক করলেই সোনা হয় না, পাথর কিনলেও হিরে কেনা যায় না, রূপ থাকলেই কি রূপসী হয়? আসলে মানুষ চেনা সত্যিই বড় কঠিন। বাস্তবে ফিরে এলো বুলবুল, গলাটা একটু ঠিক করে নিয়ে উত্তর করলো, হ্যালো সরস্বতী, কথা বলছো না কেন? কি হলো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আসলে চিকিৎসা করার আগে আপনার পুরো অবস্থাটা আমি বুঝে নিতে চাইছি, তাই একটু বিষয়টা ছকে নিচ্ছিলাম। আচ্ছা, তা কি বুঝলে? বুঝলাম যে আপনি যখন চট করে আপনি থেকে তুমিতে নেমে এলেন, আমারও সেটাই করা উচিত। ওহো, আই এম ভেরি সরি। আসলে কখন কিভাবে যে এই তুমি বলে ফেলেছি বুঝতেই পারিনি, দেখেছো? ইটস ওকে, অত ফর্মাল হওয়ার প্রয়োজন নেই। তো দেখো অভি, আমি তোমার সঙ্গে প্রেম টেম করতে পারবো না, তার কারণ আমি কমিটেড। কিন্তু তোমাকে একটা গার্লফ্রেন্ড আমি খুঁজে দিতে সাহায্য করতে পারি। আর কিছুদিন বাদেই তো সরস্বতী পুজো, তার আগেই আমি তোমার জন্য খুব সুন্দরী, ভালো, মিষ্টি মতন একটা বান্ধবী জোগাড় করে দেব। আকাশ থেকে পড়লো অভি, হায় ভগবান, এই মেয়ে কি চাইছে? আরে বাবা, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? ভালোবাসা কি কোনো গার্মেন্টস যে এটা নয় ওটা হলে হয়ে যাবে? নাকি ওর মনটা কোনো ব্লুটুথ, যখন তখন যার তার সঙ্গে খুশি কানেক্ট করে দেওয়া যাবে? অনেক কিছু মনে হলেও মুখে কিছু বলল না অভি। এসব বললে বুলবুল যদি আবার রেগে গিয়ে ফোন কেটে দেয়, ওর সঙ্গে যদি আর কথা না হয়, তাই যা করছে করুক মেয়েটা। এই অজুহাতে দুটো কথা তো বলতে পারবে। আচ্ছা তাই সই, তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করতে পারো, আমার কোনোটাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে? এই তো গুড বয়। তাহলে কাল থেকে আমি কাজে লেগে পড়ছি। তুমি আমাকে কাল ঠিক রাত 9টায় কল করবে। আমার হাতে 2-3টে অপশন আছে, আমি ভেবেচিন্তে তোমার সঙ্গে কনফারেন্সে কথা বলিয়ে দেব। তারপর তোমাদের ভাইবস ম্যাচ হয়ে গেলে আমি টাটা বাই বাই। কিন্তু তোমার মতোই হতে হবে, অন্যরকম হলে কিন্তু খেলবো না। এই খেলবো না মানে? এটা কি কোনো গেম নাকি? কি জানি, আমার তো তাই মনে হচ্ছে।
বিড়বিড় করে মনে মনে কথাটা বলে চটপট নিজেকে শুধরে নিয়ে বলল, আরে না না, ওটা তো কথার কথা। আমি শুধু চাই তোমার মতো কেউ আসুক আমার জীবনে। আরে শোন না, তোকে কিছু করতে হবে না, তুই শুধু একটু গায়ে পড়ে কথা বলবি, একটু বাজিয়ে দেখবি ছেলেটার ইন্টেনশন খারাপ কিনা। উফ, কি কখনই তোর সঙ্গে বন্ধুত্ব করেছিলাম বুলবুল, এমন সব খতরনাক বুদ্ধি তোর মাথায় আসে না, কি বলবো। এই তুই না বড্ড নেকা, এত ভয় পাস কেন সবকিছুতে? আমি মোটেই ভয় পাচ্ছি না, কিন্তু একটা ছেলের ইমোশন নিয়ে এভাবে ছেলে খেলা করাটা কোথাকার বুদ্ধিমানের কাজ শুনি? ছেলে খেলা? না বুঝে না শুনে যদি প্রেম করতে শুরু করে দিই, আর তারপর যদি সে আমার সঙ্গে বড়দের খেলা শুরু করে, তখন? তুই তো ক্যারাটে জানিস, দিবি আচ্ছা করে? এই আমি অত তর্ক করতে চাই না, তুই আমাকে হেল্প করবি কি করবি না বল। অগত্যা, আমার ঘাড়ে কটা মাথা আছে বল। অনেক ছোটবেলার বন্ধু প্রিয়া, তাই প্রিয়াকে এই কাজটা করানোর জন্য খুব একটা বেশি ম্যানেজ করতে হয়নি বুলবুলকে। প্রথমে একটু গুঁইগাই করছিল, শেষ পর্যন্ত রাজি হয়ে গেছে। তাই আজ অভির সঙ্গে প্রিয়ার মিট করাতে নিয়ে এসেছে বুলবুল। বলতে পারেন এটা হচ্ছে অভির টেস্ট নাম্বার 1। এটাতে উতরে গেলেই টেস্ট নাম্বার 2, আর তারপর ফাইনাল। বেচারা অভি, ওর যে এত বড় একটা পরীক্ষা চলছে ও নিজেই জানে না। আরে কতক্ষণ? এই তো মিনিট 10 হলো। সরি, একটু দেরি হয়ে গেল। ওই কর্নারের টেবিলটায় গিয়ে বসি। অফিস থেকে সোজা চলে এসেছে, খিদেটাও পেয়েছে, তাই সবাইকার জন্য কফি অর্ডার করে নিজের জন্য একটা স্যান্ডউইচ নিয়ে বসলো রিভার সাইড এই ক্যাফেটেরিয়ায়। প্রিয়া, এই হলো আমার পেশেন্ট, আমার বন্ধু অভি। আর অভি, এই আমার ছোটবেলার বন্ধু প্রিয়া। হ্যালো প্রিয়া। হাই অভি। অদ্ভুত শোনালো হাইটা, কপালে দুর্ভোগ নাচছে। ভালোই বুঝতে পারলো অভি। ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি বরং আধ ঘন্টা পরে আসছি। আরে না না, তুমি বসো না, কোথায় যাবে? আমরা তো সেরকম কোনো কথা বলবো না যেটা তোমার সামনে বলা যাবে না। এই কেন? আপনি কি আমায় ভয় পাচ্ছেন নাকি? আমি কিন্তু অতটা খারাপ নই। এই মরেছে, আমি আপনাকে খারাপ কখন বললাম? আমি আসলে... এই বুলবুল, তুই জানা নিজের কাছে, আমি তোর বন্ধুকে একদম ঠিকঠাক কোম্পানি দেব, তুই একদম চিন্তা করিস না। ওদের ওখানে বসিয়ে রেখে চুপচাপ ওখান থেকে কেটে পড়লো বুলবুল। অসহায় চোখে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল অভি। এই অভি, বললে না তো তুমি কি কি করো? আমি আসলে MBA করেছি, এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। ওসব চাকরি বাকরি ছাড়ো তো, প্রেম করেছো কোনোদিন? হ্যাঁ, ওই কলেজে পড়তে একবার একজনকে। কথা শেষ হওয়ার আগেই অভি লক্ষ্য করলো প্রিয়া নিজের সরু লম্বা আঙুলের নখ দিয়ে অভির হাতের উপরে সুরসুরি দিতে শুরু করেছে। শক খাওয়ার মতো হাতটা সরিয়ে নিল অভি। আরে কি করছোটা? কি করেছি? আমি তো তোমাকে একটু কমফোর্টেবল করার চেষ্টা করছিলাম ডিয়ার। বলছি, আমি তোমার পাশের চেয়ারটায় গিয়ে বসবো গো। না না প্লিজ, তুমি যেখানে আছো সেখানেই বসে থাকো। কমই একটা, কি করে এর সঙ্গে আমি আধ ঘন্টা কাটাবো জানি না বাবা। আরে বুলবুল এই বলে গেল এ নাকি ওর মতো, অসহ্যকর। অভির অবস্থা দেখে প্রচন্ড হাসি পাচ্ছিল প্রিয়ার, কিন্তু বুলবুলের ইনস্ট্রাকশন মতো স্ক্রিপ্ট ফলো করতেই হবে, তাই বাধ্য হয়ে আবার অ্যাক্টিং শুরু করলো প্রিয়া। এই অভি, তোমার আমাকে কেমন লাগছে? এই সিকোয়েন্স ড্রেসটায় আমার ফিগারটা ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। ধুর, তুমি না কি রকম জানো, ভালো করে কথাই বলছো না। এই, তোমার কি আমায় ভালো লাগছে না জান? এই শুনুন, আপনি অনেকক্ষণ ধরে না এই আলতু ফালতু কথা বলে চলেছেন জানেন তো। আর সত্যি বলছি, আমার না আপনাকে একদম সহ্য হচ্ছে না, আর আমি এখানে 1 মিনিটও বসে থাকবো না।
এই রইল বিল অ্যামাউন্ট, আমি চললাম। আর হ্যাঁ, আপনার ওই বান্ধবীকে মনে করে একটু বলে দেবেন যে আমার চয়েসটা এত সস্তা নয়, আর আমি মানুষটাও ইজিলি অ্যাভেলেবেল নই। এই এই অভি, চলে যাচ্ছ কেন? দাঁড়াও, কি হলো? এই অভি। অভি চলে যেতেই একা একাই হাসিতে ফেটে পড়ল প্রিয়া। কোনো রকমে ফোনটা বার করে ফোন করলো বুলবুলকে। এই বুলবুল, তোর অভি তো একেবারে ঋষি বিশ্বামিত্র রে। এর ধ্যান ভাঙানোর ক্ষমতা আমার তো নেই। এর ধ্যান ভাঙাতে পারে একমাত্র অপ্সরা মেনকা। এই কি যাতা বলছিস? প্রিয়া বুলবুলকে সবকিছু খুলে বলল। সব শুনে বুলবুল তো হেসেই খুন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও বুঝতে পারলো একটা গন্ডগোল তো হয়েছেই। হোয়াটসঅ্যাপে মেসেজটা পড়ে তো মাথায় হাত। সরস্বতী, আমি শুধুমাত্র তোমার কথায় তোমার বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু উনি এত অশালীন আচরণ করছিলেন যে আমি ওনার সঙ্গে ঠিকঠাক কথাও বলতে পারিনি। আমার মনে হয় তুমি সবটাই জানতে। সব কিছু জেনে শুনে আমার সঙ্গে কেন এরকম করলে আমি তো বুঝতে পারছি না। আমি তো তোমাকে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য জোর করিনি। তাহলে তুমি কি করে আমার ভালোবাসাকে এইভাবে অপমান করতে পারো? এটা কি তুমি ঠিক করলে আমার সঙ্গে? মানে তোমার থেকে কি এটা এক্সপেক্টেড? একটু বেশি হয়ে গেছে বুঝতে পেরে তড়িঘড়ি ফোন লাগালো। হ্যালো অভি, কোথায় আছো? কেন? আরে বলো না। এই তো ওই ক্যাফেটেরিয়ার পাশেই যে লেকটা আছে, ওখানে পার্কটায় বেঞ্চে বসে আছি। আচ্ছা, তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। দৌড় লাগালো বুলবুল। আচ্ছা তুমি কি বলো তো, এইভাবে চলে আসতে হয়? প্রিয়া কি ভাবলো? প্রিয়া কি ভাবলো তোমার কাছে বড় হলো, আর আমি কি ফিল করলাম সেটা ম্যাটার করে না? না আরে না না, আমি তো সেটা বলতে চাইনি। দেখো সরস্বতী, আমি একটা ভালো পোস্টে চাকরি করি, দেখতে শুনতেও নেহাত খারাপ নয়। আমাকে অনেকেই চেনে এলাকায়, আমার একটা রেসপেক্ট আছে। সব কিছু জেনে শুনে তুমি এরম একটা মেয়ের সঙ্গে আমাকে কি করে জুড়ে দিলে? আরে প্রিয়া কিন্তু খুব ভালো মেয়ে। হ্যাঁ একটু ন্যাকা, সেটা কি দোষের? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, সরি। এখন আমি কি এখানে একটু বসতে পারি? হ্যাঁ অবশ্যই বসতেই পারো, পার্কটা তো আর আমার নয়। অভির চরিত্র নিয়ে আর কোনো সন্দেহ নেই বুলবুলের। চাইলেই ও প্রিয়ার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করতে পারত, কিন্তু যেভাবে প্রতিবাদ করে বেরিয়ে এসেছে সেখান থেকে স্পষ্টই বোঝা যায় ছেলেটা আর যাই হোক চরিত্রহীন নয়। ধপ করে বেঞ্চে বসে পড়ল বুলবুল। আচ্ছা, আমি বুঝতে পেরেছি প্রিয়া তোমার জন্য সঠিক চয়েস ছিল না। তাহলে এবার আমি রবিনার সঙ্গে তোমার আলাপ করাবো। প্লিজ, আমার ভালো লাগছে না সরস্বতী। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি এই সময় সত্যিই কিছু ভালো লাগে না। রবিনার সঙ্গে আলাপ করো, তারপর তোমার ভালো না লাগলে আমরা অন্য কিছু ভাববো। অন্য কিছু ভাববো? ঠিক বলেছো। আচ্ছা বুলবুল, তুমি আমাকে নিয়ে ভেবেছো কখনো? উমা, ভাবছি বলেই তো এত কাণ্ড করছি। এই শোনো, এত সেন্টি হতে হবে না, চলো তো ফুচকা খাওয়াবে, চলো। এই জন্যই বুলবুলকে এত ভালো লাগে অভি। যে কোনো সিচুয়েশন খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে মেয়েটা। এক চুটকিতে সমস্ত দুঃখ মন খারাপ ভুলিয়ে দিতে পারে। আজকাল বুলবুলের সঙ্গে কথা বললে বা ওকে দেখলেই আরো একটু বেশি করে বাঁচতে ইচ্ছা করে অভির। রবিনা প্রিয়ার কলেজ ফ্রেন্ড। কলেজে রবিনা ইউনিয়ন করত, এখন মন দিয়ে সোশ্যাল ওয়ার্ক করে। তো এহেন ফেমিনিস্ট রবিনাই হলো বুলবুলের পরবর্তী চাল। রবিনাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে বুলবুল কি করতে হবে, সেই মতোই রবিনা শুরু করলো। হ্যালো, অভি বলছেন? আমি রবিনা বলছি। হ্যাঁ রবিনা বলুন, আমি অভি বলছি। প্রথমে কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে। আচ্ছা অভি, আপনি তো শুনলাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, নিশ্চয়ই অনেক মেয়েদের সঙ্গে ওঠা বসা, অনেক ফিমেল কলিগ রয়েছে আপনার। তো কারা কিরকম কাজ করে বলে আপনার মনে হয়? অভির মনে হচ্ছে যেন কোনো ইন্টারভিউ চলছে। কিছুটা আজ করতে পারছে। আচ্ছা, বুলবুল কি কোনোভাবে ওকে পরীক্ষা করে দেখতে চাইছে?
অনেকবার বুলবুলের বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করলেও কোনো সদুত্তর পায়নি ওর থেকে, বারবার এড়িয়ে যায়। আগে কল করার একটা নির্দিষ্ট টাইম থাকলেও এখন যখন তখন অভিকে কল করে এটা সেটা নিয়ে বকবক করতে থাকে। নিজের অনেক কথা বলে, গান শোনায়। কেন জানে না অভির মনে হচ্ছে বুলবুলেরও অভিকে ভালো লাগতে শুরু করেছে। তবে কি এসব কিছু নাটক? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, অবশ্যই অনেক মহিলারাই আমাদের সঙ্গে কাজ করেন। কোথাও কোথাও মহিলারা পুরুষদের থেকেও ভালো কাজ করেন। আর তাছাড়া কাজের আবার মহিলা পুরুষ কি হয় বলুন তো? কোম্পানি যখন রিক্রুট করছে তখন তো দেখে শুনেই রিক্রুট করছে, তাই না? তার মানে আপনার মহিলাদের চাকরি করার বিষয়টি নিয়ে আপনার কোনো আপত্তি নেই, তাই তো? আমার আপত্তি করা বা না করাতে কারোর চাকরি করা বা না করার কি সম্পর্ক আমি তো ঠিক বুঝতে পারছি না। এবার আপনি যদি বলেন যে আমার স্ত্রীকে আমি চাকরি করতে দেব কিনা, সে প্রসঙ্গে বলি, আমি চাকরি করতে দেওয়া বা না দেওয়ার কে বলুন তো? তিনি একজন স্বাধীন ইচ্ছের মানুষ, তার যা ইচ্ছে করবে তিনি তাই করবেন। সেখানে আমার হস্তক্ষেপ করার কোনো জায়গাই থাকতে পারে না। আচ্ছা, রেস্টুরেন্টে যখন বান্ধবীদের সঙ্গে খেতে যান তখন বিল কে পেমেন্ট করেন? ইটস কোয়াইট সিম্পল, যে ট্রিট দেয় সে বিল পে করে। তবে হ্যাঁ, ওই স্প্লিট করে বিল দেওয়ার ব্যাপারটা আমি খুব একটা পছন্দ করি না। যে যখন ট্রিট দেবে সে বিল পে করবে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে বাচ্চার বিষয়টা আপনি কি ভাবছেন? এইবার বিরক্ত হলো। অনেকক্ষণ ধরে অনেক বেয়াদব প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু এখন আর সহ্য করতে পারছে না। এক মিনিট। দেখুন, এখনো একটা প্রেম করে উঠতে পারলাম না। যাকে পছন্দ সে অন্য কারোর ঘাড়ে আমায় বারবার ভিড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন। বিয়ে তো দূর অস্ত, আর আপনি বাচ্চায় চলে গেলেন। রিয়ালি? দেখুন, আমার সঙ্গে প্রেম করতে গেলে এই বিষয়গুলি কিন্তু ক্লিয়ার থাকা খুব প্রয়োজন। সমাজে নারীদের অবস্থান ধীরে ধীরে নিম্নগামী। পুরুষ শাসিত সমাজে এরপর চলতে থাকলো এক দীর্ঘ বক্তৃতা। শেষে বাধ্য হয়ে এটা সেটা বাহানা দিয়ে ফোন কেটে শান্তির শ্বাস ফেললো অভি। কিরে, কথা হলো? হ্যাঁ রে ভাই, কথা হয়েছে। পুরোটাই কল রেকর্ড করেছি, তোকে পাঠিয়ে দিচ্ছি। তবে ছেলেটাকে জেনুইন মনে হলো। তবে এখনো তোকে বলছি, এসব বিয়ে টিয়ে করে কোনো লাভ নেই। আমাদের আন্দোলনে যোগ দে। তুই তো জানিস আমরা নারীদের জন্য কি কি করি। শোন না রবিনা, আমি তোকে পরে কল করছি। হ্যাঁ। ফোনটা কেটে দিয়ে ভাবনায় ডুবে গেল বুলবুল। না, ছেলেটা সত্যিই ভালো। কোনো দিক থেকেই তো কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। কাল সরস্বতী পুজো, কিন্তু এখনো কনফিউশন কাটাতে পারছে না বুলবুল। সম্পর্কটা নিয়ে কি এগোনো উচিত? কি হলো বুলবুল মা, পেন্সিল মুখে দিয়ে একা একা বসে আছো? এখনো ঘুমোওনি? বাবা, তুমি? না, আসলে ঘুম আসছিল না। তা ভালো, এই বয়সে মাঝে মাঝে রাতে ঘুম না আসা স্বাস্থ্যের পক্ষে উপকারী। তা আমার মেয়ের রাতের ঘুম কেড়ে নিল কে? ধুর বাবা, তুমিও না। আরে বল না আমাকে, এই বয়স তো আমরাও পেরিয়ে এসেছি। অনেক ভেবে চিন্তে প্রশ্ন করলো বুলবুল। আচ্ছা বাবা, প্রেম, এই প্রেমের ডেফিনেশনটা কি? আসলে কি জানিস মা, প্রেম হলো না মানুষের একটা অবাধ্য অনুভূতি। বুঝতে হবে, আমাদের যেমন খিদে পায়, সবাইকারই পায়, ঘুম পায়, কান্না পায়, ঠিক সেরকম প্রেমও পায়। ষষ্ঠ ইন্দ্রিয় যদি বহাল তবিয়তে কাজ করে না, তাহলে দেখবি মা, সমস্ত অনুভূতির পাশাপাশি এই প্রেম অনুভূতিটাও আমাদের মনে আসতে বাধ্য। বলতো ভেবে, কখনো খিদে নিয়ম করে পেয়েছে কি তোর? আমাদেরও পায় না। যখন তোর পেট খালি হয় তখনই তোর ডাইজেস্টিভ সিস্টেমের হরমোন তোকে জানান দিয়েছে যে তোকে খেতে হবে। যখন তুই কাজ করে করে তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত, তখন কি হয়? তখন তোর স্নায়ু তোকে ঘুমোতে বাধ্য করে। ঠিক তেমনি চিন্তা কর, ভেবে দেখ, জীবনে মানুষ যখন একা চলতে চলতে কোথাও গিয়ে দিশেহারা হয়ে যায়, তখনই, ঠিক তখনই ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো আরও একটা অজানা ইন্দ্রিয় তোকে বলবে কারো হাত ধরতে।
আর সঠিক মানুষটা যদি সেই সময় তোর সামনে হাত বাড়িয়ে দেয় মা, তাহলে সেই হাত ধরতে তুই বাধ্য। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবি মা, কারোর হাত ধরছিস কাউকে ভালোবেসে, তার মানে কিন্তু এটা নয় যে তার পায়ে নিজেকে উৎসর্গ করে দেওয়া। তার জীবনের সঙ্গে তোর জীবনটা জড়িয়ে বাঁচতে হবে তোকে, এরই নাম কিন্তু প্রেম। আজ সরস্বতী পুজো। আজ এমন একটা দিন যেদিন ওয়েস্টার্ন পোশাকের বদলে ট্র্যাডিশনাল কোনো শাড়িতে নিজেকে সাজায় বুলবুল। বাড়িতে ছোট করে আয়োজন হয় পুজোর। তড়িঘড়ি পুজো সেরে অঞ্জলি দিয়ে আজ একটা সাদা ঢাকাই জামদানি পরেছে বুলবুল। জুয়েলারি থেকে ব্যাগ সবটাই একেবারে সাদা, শুধু কপালে জলজল করছে মেরুন টিপ। ওর কাজল কালো চোখের দিকে তাকালে আজ যে কেউ প্রেমে পড়তে বাধ্য। বাড়ি থেকে বেরিয়ে মেইন রোডের কাছে এসেই মোবাইল ফোনটা বের করে অভির নাম্বারটা ডায়াল করলো বুলবুল। হ্যালো অভি। হ্যাঁ বলো সরস্বতী। এই অভি, আমার হাঁস হবে। মানে? আর বলো না, আরে আমার হাঁস মানে ড্রাইভার মানে বয়ফ্রেন্ড কথা দিয়েছিল আমাকে নিয়ে ঘুরতে বেরোবে, কিন্তু দেখো দুপুর 12টা বাজতে চললো, এখনো পাত্তা নেই। আর আমি সরস্বতী সেজে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ঘেমে নিয়ে একাকার। হাসি পেয়ে গেল অভির। ভালোই বুঝতে পারলো সরস্বতীর বাহানা। আজ মেয়েটাকেও ছাড়ছে না। হ্যাঁ শুনে তবেই বাড়ি ফিরবে। আমার কিন্তু পৌঁছতে 30 মিনিট মতো সময় লাগবে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। দাদা ভাইয়ের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল অভি। পরনে সাদা পাঞ্জাবি। দূর থেকে সাদা শাড়িতে সরস্বতীকে দেখে বাইকের উপর থেকে ব্যালেন্সটা আরেকটু হলেই চলে যাচ্ছিল অভি। খুব কষ্টে নিজেকে সামলে সরস্বতীর সামনে এসে দাঁড়ালো। তারপর বলুন ম্যাডাম, কোথায় যাবেন? উমাগো, বাইক? ইয়েস অফ কোর্স। তড়িঘড়ি গাড়িতে উঠতে গেল সরস্বতী, কিন্তু বাধা দিল অভি। না 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 না, এত সহজে তো নয়। এতদিন যে আমার নাকে দড়ি দিয়ে ঘোরালেন, এত পরীক্ষা নিরীক্ষা করলেন, তা পরীক্ষায় পাশ করলাম না ফেল করলাম সেটা তো আগে বলুন মা সরস্বতী। আরে করেছো করেছো বৎস, একেবারে 100 বুঝলে? এরপর ওই যে এই পথ যদি না শেষ হয়। আজ এই সরস্বতী পুজোর দিনে চারিদিকে হলুদের ভিড়ে সাদা শাড়ি আর সাদা পাঞ্জাবিতে আমাদের অভিমন্যু আর সরস্বতী জুটি একেবারে সুপারহিট। প্রার্থনা করি আমরাও ভালো থাকুক ওরা একসঙ্গে সারা জীবন। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প প্রেম প্রেম ভাব। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে হবে। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমরা প্রতি মঙ্গলবার দুপুর 3:30 এবং প্রতি শুক্রবার রাত্রি 8টায় থাকি নতুন একটি করে ভালোবাসার গল্প এবং ভালোবাসার গল্পের সিরিজ নিয়ে। চলে আসি গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। গত পর্বে সঠিক উত্তর দিয়েছিলেন অরূপ পাত্র, অর্পিতা চানক, অনিমেষ মণ্ডল, সৌরিমা, স্নেহা দাস, শ্রীকান্ত ঘড়ুই, সঞ্চারী নায়েক, দীপান্বিতা ও কার্টুন ক্রাফট সহ অনেকেই। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, সরস্বতীর যে দুই বান্ধবীর সাথে অভিমন্যুর আলাপ করিয়ে দেওয়া হয়েছিল তাদের নাম কি? যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে থেকে প্রথম 10 জনের নাম ঘোষণা করব আগামী পর্বে। আর হ্যাঁ, যেতে যেতে আর একটা কথা বলে রাখি, ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সম্ভব হলে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের মঙ্গলবার দুপুর 3:30, আর তার আগে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়।